এরকম কত শাহজাহান, কত শওকত পশ্চিমবাংলার বুকে আছে, সেটা কি আপনারা জানেন না? এই শওকত মোল্লা, আমার মনে আছে 9 সালে আমরা একসঙ্গে জিতে লোকসভায় পার্লামেন্টে যাওয়ার পর মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হয়েছিলেন আমাদের। সেই রেলমন্ত্রী হয়ে যখন ভিজিট করতে এসেছিলেন ওই পূর্ব ক্যানিগের জীবনতলায়, শওকত মোল্লা তখনও পশ্চিমবঙ্গের সরকারের সিপিএম পরিবর্তন হয়নি, 11 সালে পরিবর্তন হয়েছে। আপনি চিন্তা করুন, দলবল নিয়ে তাকে আক্রমণ করেছিল ওখানে এবং তার গাড়ি ফাড়ি ভাঙচুর করেছিল, তাদের পালিয়ে বাঁচতে হয়েছিল। তিনি সরকার বদল হয়ে যাওয়ার পর যুব কংগ্রেসের সেক্রেটারি হয়ে গেলেন, প্রথমে প্রেসিডেন্ট হয়ে গেলেন যুবা জেলার, এবং পরবর্তীকালে তিনি রাজ্যের সম্পাদক এখন। কেন? যারা দুর্নীতিগ্রস্ত, যাদের বিরুদ্ধে এই অভিযোগ, সেই মানুষদের কেন দলে নিচ্ছেন? সততা কোথায়? তিনি কি সততার প্রতীক পশ্চিমবঙ্গের মানুষ? এখন মমতা ব্যানার্জিও মুখ ফুটে বলতে পারছেন না যে তারা দুর্নীতি করেননি। আমার কথা হচ্ছে বিজেপি খারাপ, তাই বলে আমি চুরি করব কেন, আমি খাবো কেন? তবু মানুষ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির কথা ভাবতে পারছে, কিন্তু সিপিএম এর কথা ভাবতে পারছে না। কেন? কেন? আমার কেন্দ্র আমি দেখছি, তো আমার পুরনো কেন্দ্র আমি দেখছি, কেন মানুষের মনে তাহলে কি ধরনের অত্যাচার, কি ধরনের জুলুম? এই শেখ শাহজাহানরা, এই শওকতরা কাদের প্রোডাক্ট? দেখুন, 2009 সালের পশ্চিমবাংলার লোকসভা নির্বাচনটাই হয়েছিল একটি বিরাট গণ আন্দোলনের ভিত্তিতে। সেটা হচ্ছে সিঙ্গুর নন্দীগ্রামের জমি রক্ষার আন্দোলন। সেই আন্দোলনটা তথ্যবিজ্ঞ মহল জানে যে এসোসিয়েশন কমিউনিস্ট পার্টির পক্ষ থেকেই দুটো জায়গাতেই কমিটি তৈরি করে আন্দোলন শুরু হয়, এবং পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সে আন্দোলনে যোগ দেওয়া হয়, এবং সে আন্দোলনের পরিণতি সারা পশ্চিমবাংলায়, সারা ভারতবর্ষ লক্ষ্য করেছে, এবং সে আন্দোলনে আমরা জিতি। তারই পরিপ্রেক্ষিতে একটা ম্যান্ডেট সারা পশ্চিমবাংলায় তৈরি হয় যে সিপিআইএমের পরিচালিত বামফ্রন্ট সরকারকে পরাজয় দরকার, কারণ যে ফ্যাসিস্ট ধরনের পদক্ষেপ তারা সেদিন গ্রহণ করেছে, এবং তার বিপরীতে এখানে সমস্ত মানুষের একসাথে জোট হয়ে এদের একটা পরিবর্তন ঘটানো দরকার। আপনাদের মনে থাকবে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি সেই পরিবর্তনেরই স্লোগান তুলে সেই বারের ইলেকশনে লড়াই করেছিলেন, এবং আমরা তার অবশ্যই জোট সঙ্গী ছিলাম। এবং যে 42টি আসনের মধ্যে আমরা জয়নগরের আসন যেমন পেয়েছিলাম, এবং তিনি বাকি সমস্ত জায়গায় 14টা আসন কংগ্রেসকে দেওয়া হয়েছিল, এবং বাকি আসনগুলোতে তৃণমূল নিজে ফাইট করেছিল। আপনাদের খেয়াল থাকবে যে বাকি আমরা যেহেতু কংগ্রেসের সঙ্গে জোট করতে চাইনি, কংগ্রেসকেও আমরা জনবিরোধী, এবং এমনকি সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনকেও কংগ্রেস সমর্থন করেনি, সেই জন্য আমরা এবং তাকে একটা পুঁজিপতিদের এদেশের চিহ্নিত দল বলেই জানি। মমতা ব্যানার্জি বলেছিলেন যে জোট আপনাদের সঙ্গে হচ্ছে, অর্থাৎ এসোসিয়েশনের সঙ্গে হচ্ছে, কংগ্রেসকে আমরা কিছু সিট ছাড়ছি আমাদের থেকে, ফলে ওটা নিয়ে আপনাদের অন্যরকম কিছু মনে করেন নেই। তা সত্ত্বেও আপনাদের মনে থাকবে কংগ্রেসে যেখানে যেখানে লড়াই করেছিল 2009 ইলেকশনে, আমরা আমাদের পার্টির পক্ষ থেকে প্রার্থী দিয়েছিলাম। এমনকি কংগ্রেস হুমকি দিয়েছিল তাহলে জয়নগরেও তরুণ মণ্ডলের এগেনস্টে আমরা কংগ্রেস থেকে প্রার্থী দিতে পারি। আমরা বলেছিলাম আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা ভোটটাকেও একটা জন আন্দোলন সংগ্রাম হিসেবে দেখি, আমরা জিতি কি হারি সেটা বড় কথা নয়, এবং আমরা জিতেছিলাম। এবং বাকি 19টি জায়গায় তৃণমূল কংগ্রেস জিতেছিল, 6টি জায়গায় জিতেছিল কংগ্রেসের বন্ধুরা, এবং বাকি সম্ভবত পশ্চিমবাংলার যে কটা সিট বাকি থাকে জিতেছিল বামফ্রন্টের বন্ধুরা জিতেছিল, এবং 8 বারের জেতা সিট জয়নগর যেটা আপনি বলছিলেন সেখানে আমরা জিতেছিলাম। প্রশ্নটা হচ্ছে, আপনি পরে যেটা সংযোজন করেছেন আপনার প্রারম্ভিক বক্তব্যে, আমরা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গিয়েছিলাম এবং মমতা ব্যানার্জিকে 3টি শর্ত দিয়েছিলাম যে কংগ্রেসের সঙ্গে বা বিজেপির সঙ্গে কারোর সঙ্গেও কেন্দ্রীয় সরকারে আপনি যেতে পারবেন না। 2 নম্বর হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে কোনো রকম জনবিরোধী নীতির বিরুদ্ধে আপনাকে মুখ খুলতে হবে, কথা বলতে হবে, আন্দোলন করতে হবে। 3য় কথা আমরা বলেছিলাম যে প্রকৃত বামপন্থী পার্টি এবং মার্ক্সবাদ লেনিনবাদের বিরুদ্ধে আপনি আক্রমণ করতে পারবেন না। দুঃখের বিষয়, জেতার পরে আমাদের সেই শর্ত বলুন বা কথা বলুন কোনোটাই মমতা ব্যানার্জি রাখেননি, এবং তিনি সরকারে গেছিলেন, এবং আমরা জেতার আগেই ঘোষণা করে দিয়েছিলাম আমরা কিন্তু সরকারে যাব না, আমরা বিরুদ্ধ পক্ষেই বসবো, কারণ কংগ্রেসের সঙ্গে বা বিজেপির সঙ্গে কোনো সরকারে আমরা যেতে পারি না আমাদের প্রকৃত বামপন্থী অবস্থান থেকে। সেজন্য আমরা বিরোধী পক্ষে বসেছি। 14 সালের নির্বাচনে আমি যেভাবে কাজ করেছি, সংসদের মধ্যেও আমি জনসাধারণের যে কথা তুলে ধরেছি, সুন্দরবনের মানুষের অভাব অভিযোগ, বিশেষ করে শিক্ষা, হাসপাতাল, বাঁধের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, রাস্তাঘাট, সমস্ত কিছু নিয়ে লড়াই করেছি।
সেতু তৈরি করার কথা বলেছি বিদ্যাধরী নদীর পরে, তারপরে মাপজোপও হয়েছিল, রেল লাইনকে বিস্তৃত করার প্রস্তাব আমি নিয়ে যাই। এবং আপনাদের মনে আছে আমি আমার বেতন বৃদ্ধির বিরুদ্ধে একমাত্র সাংসদ রাজ্যসভা লোকসভা মিলিয়ে প্রত্যাখ্যান করেছিলাম, এবং আমার এলাকার 9টি ব্লকের 36টি করে ছাত্রছাত্রীকে 9 থেকে 12 পর্যন্ত প্রতি মাসে 700 টাকার থেকে 900 টাকা আমি স্কলারশিপ দিতাম, প্রতি মাসে ওষুধ সহ স্পেশালিস্ট ক্যাম্প করতাম, প্রতি মাসে আমি আমার বাড়তি বেতন থেকে 59,000 টাকা এবং নিজের 1,000 লাগিয়ে 60,000 টাকা বার করে দিয়ে সেবা দিয়েছি আমাদের জয়নগর কেন্দ্রের মানুষকে। তারা এটা জানেন। আমার কাছে জেতার পরে আমার কাছে কোনো তৃণমূল, কোনো সিপিএম, কোনো আরএসপি, কোনো কংগ্রেস ছিল না। তারা ছিল সবাই আমার ক্ষেত্রের অধিবাসী নাগরিক। আমি তাদের সাংসদ ছিলাম এবং সেভাবে আমার পরিচয় এখন এলাকায় পাবেন। শেষ কথা হচ্ছে 14 সালে তৃণমূল আমাদের ছুঁড়ে ফেলে দেয়নি, সেই অর্থে আপনি যেভাবে বললেন, আমরা তৃণমূলের সঙ্গে যাইনি। কারণ তার মাঝে যে 11 সালে বিধানসভার নির্বাচন হয়েছিল পশ্চিমবাংলায়, সেখানে আমরা একসঙ্গে লড়েছিলাম এবং সেই লড়াইয়ে তৃণমূল আমাদের মাত্র 2টি সিট, যেটা আমাদের আগের জেতা সিট ছিল জয়নগর এবং কুলতলি, এই দুটোই দিয়েছিল, একটিও বাড়তি সিট দেয়নি। এবং একতরফাভাবে তৃণমূল একসঙ্গে থাকা সত্ত্বেও আগে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দেয় এই দুটোকে ছেড়ে দিয়ে। তবুও সেই পরিস্থিতির বিচারে আমরা কোনো কথা না বলে সেই দুটো সিটেই আমরা লড়ি এবং দিক থেকে ভেতর থেকে অন্তর্ঘাত করে আমাদের কুলতলির সিটে মাত্র 4,000 মতো ভোটে আমাদের হারিয়ে দেয়। জয়নগর সিট আমরা জিতি, একমাত্র প্রার্থী আমাদের অধ্যাপক তরুণ নস্কর জেতেন। এবং তখনও মমতা ব্যানার্জি আমাদের মন্ত্রকের অফার দেন। আমরা কিন্তু মন্ত্রকে যাইনি। আমরা বলেছিলাম যে রাস্তার পার্টি, আন্দোলনের পার্টি, মানুষের সুখ দুঃখের পার্টি, আমরা রাস্তায় থাকবো, আন্দোলন করব। আপনার সরকারকে অগণতান্ত্রিকভাবে আপনি ভোটে জিতে এসেছেন, অগণতান্ত্রিকভাবে যদি কেউ ফেলে দেয় নিশ্চয়ই আমরা আপনার সঙ্গে থাকবো, দাঁড়াবো, তার বিরুদ্ধে লড়াই করব। কিন্তু আপনি কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না, আপনি কোনো সত্যিকারের গণ আন্দোলনকে আপনি ভাঙবেন না, যেভাবে কংগ্রেস, সিপিএম বা বিজেপি ভাঙছে। এবং মানুষকে এই সিস্টেমের মধ্যে যতদূর পর্যন্ত রিলিফ দেওয়া যায় সেই রিলিফ আপনি দেবেন। কারণ আমরা বামপন্থী পার্টি হিসেবে বিশ্বাস করি যে এই পুঁজিবাদী ব্যবস্থায়, শোষণমূলক ব্যবস্থায়, যেখানে লাভ ওঠায় পুঁজিপতিরা, ব্যবসাদাররা, সেখানে সাধারণ মানুষের বেকারি, সাধারণ মানুষের রোজগার, গরিবি হটানো যায় না, নারী নির্যাতন বন্ধ করা যায় না, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎকে সস্তা দরে পৌঁছে দেওয়া যায় না। ফলে এই বেসিকগুলো পরিবর্তন করতে গেলে মানুষের অভিযোগ, বিপ্লবের রাস্তা, জন আন্দোলনের রাস্তা, এ পথে একদিন সমাজবাদ প্রতিষ্ঠার মাধ্যমে সেটা হওয়া সম্ভব। এটা আমাদের ঘোষিত নীতি এবং আমরা নির্বাচনের সময় এইভাবেই প্রচার করি। ফলে তৃণমূল আমাদের ছেড়ে দিয়েছিলেন বা ফেলে দিয়েছিলেন ব্যাপারটা না, বরং উল্টোটা। তৃণমূল আমাদের অফার করেছিলেন যে আপনারা থাকুন 14তে একসঙ্গে। আমরা কিন্তু থাকিনি, কারণ এই 3 বছরের রাজত্বেই তার মধ্যেই তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিয়েছিল পশ্চিমবাংলা বা ভারতবর্ষের মানুষের সামনে তারা কিন্তু জনবিরোধী পদক্ষেপ গ্রহণ করছেন। শিক্ষার ক্ষেত্রে যে কথা তারা বলে গিয়েছিলেন, বন্দিমুক্তি সম্বন্ধে যে কথা তারা বলে গিয়েছিলেন, নারী নির্যাতন বন্ধ করা, আপনারা দেখেছেন একটার পর একটা পার্ক স্ট্রিট, বারাসাত, কামদুনি, কাটোয়া, একটার পর একটা ঘটনা ঘটেছে, একটার পর একটা আক্রমণ ঘটেছে। উনি বলেছেন কখনো সাজানো ঘটনা, কখনো স্কুলের ঘটনাকে ভাঙড়ের বলেছেন যে দামাল ছেলের কাণ্ড, ছোট ছেলেদের কারবার, এইসব করে কিন্তু অরাজকতা বন্ধ করেনি। সুতরাং আমরা তাদের জনবিরোধী রূপটা জানতাম যে একবার ক্ষমতায় গেলে তাদের এই রূপটা প্রকাশ পাবে। সেজন্য আমাদের 2011 বিধানসভা নির্বাচনের রেজাল্ট আসার আগেই কিন্তু আমরা 24শে এপ্রিলের সভায় আমাদের সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ বলে দিয়েছিলেন আমরা কিন্তু সরকারে যাব না। সেই নিয়ে তখন খুব হইচই হয়েছিল, মিডিয়ার লোকেরা জানে, বলেছিল রেজাল্টই এখনো হয়নি, সব জায়গায় এখনো ইলেকশন হয়নি, আপনারা আগেই বলে দিলেন একসঙ্গে লড়ছেন, অথচ আপনারা গভর্নমেন্টে যাবেন না। এটা একটা বাজে প্রতিক্রিয়া হবে না মানুষের কাছে? আমরা খুব বলিষ্ঠভাবে বলেছিলাম যে আমাদের মানুষ, পশ্চিমবাংলার মানুষ জানে এটা 1948 সালের পার্টি, এটা 1998 সালে সৃষ্টি হওয়া তৃণমূল কংগ্রেস পার্টি নয়, যারা একবার বিজেপির সঙ্গে গেছে, একবার কংগ্রেসের সঙ্গে গেছে, একবার একা লড়েও চেষ্টা করেছে, কোনোবারই জিততে পারেনি। এবার তারা যদি জেতে সেটা এই গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতেই জিতবে, যে গণ আন্দোলনকে শুরু এবং তার নেতৃত্ব প্রকৃতপক্ষে দিয়েছিল এসইউসিআই কমিউনিস্ট পার্টি। ফলে আমরা ওপেনলি যদি মানুষকে বলি তাতে মানুষের প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া তো হবে না, বরং আমরা যে মানুষের প্রতি সৎ এবং তাদের দাবি আদায়ের জন্য পুরোপুরি রাস্তায় থাকবো, গণসংগ্রামে থাকবো, এটা মানুষের কাছে প্রতিভাত হবে। এই ছিল আমাদের বক্তব্য, পরিষ্কার, এবং এখনও আমরা সেই স্ট্যান্ডে আছি।
এবারও আমরা ধরুন সারা ভারতবর্ষে 151টা সিটে লড়ছি। ভাবতে পারেন বিজেপি বা কংগ্রেস ছাড়া ভারতবর্ষে এত বড় বুকের পাটাকারও নেই যে এতগুলো সিটে লড়াই করছে। কেউ বলতে পারে লড়ে যে কেউ লড়ে যেতে পারে, অত সোজা ব্যাপার নয়। আপনারা জানেন যে একটা লোকসভাতে লড়াই করা, সেখানে আপনার জামানত ভর্তি করার থেকে শুরু করে বাকি যে খরচা মানুষের কাছ থেকে আমরা সংগ্রহ করছি। আমরা 19টা রাজ্যে 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে লড়ছি। আমাদের পার্টি শেষ হয়ে যায়নি, কেউ কুক্ষিগত করে নিতে পারেনি। আমরা আরও বাড়ছি ভারতবর্ষের মাটিতে। গত বছর 5ই আগস্ট আমাদের নেতা কমরেড শিবদাস ঘোষ, আমাদের দলের প্রতিষ্ঠাতা, এই যুগের অন্যতম মার্ক্সবাদী বড় চিন্তা না, তার সভা আপনারা দেখেছেন। একক শক্তিতে কোনো বামপন্থী শক্তি ভারতবর্ষে এত বড় সভা করতে পারেনি। 26টি প্রদেশ থেকে এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সেখানে মানুষ এসেছিল প্রমাণ, গড়ের মাঠে, কোনো রকম কারোর সমর্থন না নিয়ে। ফলে পার্টিটা কিন্তু বাড়ছে, মানুষের মধ্যে যাচ্ছে। এবারে ধরুন পশ্চিমবাংলায় আমরা 42টা সিটে প্রার্থী দিয়েছি, লোক দেখানোর জন্য নয়। প্রতিটা জায়গায় আমরা গণ আন্দোলনে কাজ করি এবং আমরা মানুষকে বলছি ইন্ডিয়া জোট, বিজেপি জোট, যাকে আপনি ভোট দেন আপনার জীবনের বেরোজগারি খতম হবে না, আপনার দ্রব্যমূল্য বৃদ্ধি কমবে না, আপনার রোজগার হাতে আসবে না, দুর্নীতির হাত থেকে আপনি বাঁচতে পারবেন। ভাবা যায় প্রকৃত শিক্ষিত যারা, প্রকৃত কোয়ালিফাই করেছে যারা, তারা আজকে কাঁদছে। হাইকোর্টের বিচারে তাদের সকলের চাকরি একসঙ্গে ধ্বংস করেছে। একটা কত বড় কষ্টের কথা। একটা ছেলে একটা মেয়ে শিক্ষিত হয়ে তারপর পরীক্ষা দিল, কত কষ্ট করে তারা পড়াশোনা করেছে, ট্রেনিং নিয়েছে, তারপর তাদের এভাবে বিতাড়িত হতে হচ্ছে। এমনকি যারা জেনুইনভাবে চাকরি পেয়েছে তাদেরও আজকে বলছে বেতন ফেরত দিতে হবে, তাদেরও তাড়িয়ে দিচ্ছে। আমাদের সব থেকে বড় শিক্ষক কিন্তু পরিবেশ। দেখুন, আমরা যদি দায় নিতাম তাহলে তো আমরা সরকারে যেতে পারতাম, তাহলে তো তরুণ মণ্ডলকে আজকে এমপি দেখতে পেতেন বা এই সরকারের মন্ত্রী দেখতে পেতেন। আমাদের যেমন লেফট ফ্রন্ট সিপিএম 2001 সালে যখন মমতা ব্যানার্জি বলেছিলেন হয় এবার না হলে নেভার, তখন বুদ্ধদেব বাবুরা আমাদের অফার করেছিলেন যে আপনারা তো বামপন্থী। অন্য সময় তারা আমাদের বামপন্থী দেখতে পাননি, কিন্তু ভোটের মুখে যখন দেখতে পাচ্ছিলেন যে একটা বিরাট ধাক্কা আসতে যাচ্ছে, তখন আমাদের নেতাদের আলিমুদ্দিন স্ট্রিটে ডেকে বলেছিলেন যে আমরা একসঙ্গে লড়াই করি। আমাদের নেতারা যোগ্য জবাব দিয়েছিলেন যে আগে আপনারা প্রকৃত বামপন্থী হন। বামপন্থার নামাবলী গায়ে দিলেই বামপন্থী হওয়া যায় না, চরিত্র গঠন করুন, বাম আন্দোলনে আসুন। সরকারের থেকে সেগুলো আপনারা ভুলে গেছেন, আন্দোলনকে আপনারা ধ্বংস করছেন, নারী নির্যাতন করছেন, বানতলা করেছেন, ধানতলা করেছেন, সব মনে আছে, পশ্চিমবাংলার মানুষ ভুলে যাবে না। আগে ওটা করুন। ওরা অফার দিয়েছিল, তৃণমূলও আমাদের অফার দিয়েছিল, আপনাকে এর আগেই আমি বললাম। আমরা যদি ভাগিদারি হতাম তাহলে আমরা নিশ্চয়ই, যেটা একটু আগে আপনাকে বললাম, 24শে এপ্রিল নির্বাচনের রেজাল্ট হওয়ার আগে আমরা ময়দানে ঘোষণা করতাম না যে আমরা কিন্তু সরকারে যাব না। তার মানে আমরা একটা প্রকৃত বামপন্থী পার্টি হয়ে আমরা যদি আসনের লোভ করতাম, আমরা যদি যেন তেন প্রকারণে একটা সিট পেতে চাই বা মন্ত্রিত্ব পেতে চাই করতাম, তাহলে বামফ্রন্টের সঙ্গে যেতে পারতাম, আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যেতে পারতাম। আমরা কিন্তু যাইনি। এবং এটা যদি বলেন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসও ক্ষমতায় আসার পর সব থেকে কারা প্রথম আন্দোলনে নেমেছে, শিক্ষা নিয়ে, মদের প্রসার বৃদ্ধি নিয়ে, নারী নির্যাতন নিয়ে, কৃষকদের ফসলের দাম পাওয়ার জন্য, রেশনের দুর্নীতি বন্ধ করার জন্য, আমফান দুর্নীতি বন্ধ করার জন্য, সেই পার্টিটার নাম কিন্তু এই শিশু কমিউনিস্ট পার্টি। এবং তার জন্য 2015 সালে আমাদের একটি ছাত্র, 2জন ছাত্র চোখ পর্যন্ত গেছে আন্দোলনে, পুলিশ এভাবে লাঠিচার্জ করেছে। ফলে আমরা কিন্তু আন্দোলনের রাস্তাতেই আছি। বরং কথার খেলাপ করেছে তৃণমূল। পার্থ চ্যাটার্জি, যিনি এখন জেলে আছেন, তিনি তখন শিক্ষামন্ত্রী ছিলেন। আপনাদের মনে থাকবে 2017 সালে আমরা একটা বন্ধ দেখেছিলাম পাশফেল প্রথাকে ফিরিয়ে আনার জন্য। ওরা তখন কথা দিয়েছিল পশ্চিমবাংলার মানুষের সামনে যে আমরা আপনাদের কথা দিচ্ছি, বন্ধ করার দরকার নেই, আমরা ফিরিয়ে নিয়ে আসব। তারা কিন্তু কথা রাখেননি। এবং আমরা যখন বললাম কেন আপনারা করলেন না, তাদের মন্ত্রী ব্রাত্য বসু তখন উত্তর দিলেন, পাবলিককে, জনান্তিকে উত্তর দিলেন যে তাহলে কেন্দ্রীয় সরকার আমাদের টাকা বন্ধ করে দেবে, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমরা তহবিল পাবো না। পশ্চিমবাংলাকে ডোবানোর জন্য এককালে সিপিএম কাজ করেছিল, সিপিএমের নেতৃত্বে বামফ্রন্ট। তাহলে আজকে কেন্দ্রীয় সরকার যে শিক্ষানীতি নিচ্ছে, আজকে পশ্চিমবাংলাকে ডোবানোর জন্য তৃণমূল সরকার সেই কাজটাই করছে। তো তার বিরোধিতা করে তো আমরা আন্দোলনে লড়াই করছি, তাহলে আমরা তার দোষের ভাগিদার হতে যাব কেন? তারা আজকে শেখ শাহজাহানকে তৈরি করছে, শওকতকে পুষছে। এরকম কত শাহজাহান, কত শওকত পশ্চিমবাংলার বুকে আছে, সেটা কি আপনারা জানেন না? এই যে গরু চুরি, বালি চুরি,
এই দুর্নীতি, এই শিক্ষা নিয়ে সব কিছু, যে কোনো চাকরি পেতে গেলেই জানেন আজকে একটা আমফানের মতো প্রাকৃতিক দুর্যোগ, সেখানকার টাকা খেয়ে নিচ্ছে, আজকে রেশনের টাকা খেয়ে নিচ্ছে। কত বড় জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী এখনো জেলে পড়ছে। আমি বুঝতাম আজকে মুখ্যমন্ত্রী বলছেন বড় গলায় যে অন্য জায়গায় কেউ দুর্নীতি দেখতে পাচ্ছে না, যেহেতু বিজেপি, এমনকি কোর্টের নামেও তিনি বলার চেষ্টা করেছেন, তাহলে পশ্চিমবাংলায় এটা করছেন। আমার কথা হচ্ছে বিজেপি ন্যায় করছে, কথা ভারতবর্ষের মানুষ বলছে না। এই দুদিন আগে আমি দিল্লি, উত্তরাখণ্ড ইত্যাদি প্রদেশে ইলেকশনের কাজেই গিয়েছিলাম, কেউ কিন্তু বলছেন না যে বিজেপি ওখানে অরবিন্দ কেজরিওয়ালকেও ঘরে তালা বন্ধ করে দিয়ে ভালো কাজ করেছে। কিন্তু কথাটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল তবু মদ ইত্যাদি সংক্রান্ত সরকারের টাকা খেয়েছিল কিনা সন্দেহ আছে, কিন্তু বালি খাদানের টাকা, কয়লা পাচারের টাকা, গরু পাচারের টাকা, নারী পাচারের টাকা, দুর্নীতির টাকা যে কাঁড়ি কাঁড়ি পাওয়া গেছে। এবং আজকে তো মমতা ব্যানার্জিও মুখ ফুটে বলতে পারছেন না যে তারা দুর্নীতি করেননি। আমার কথা হচ্ছে বিজেপি খারাপ, তাই বলে আমি চুরি করব কেন, আমি খাবো কেন? আর এটাও মনে করবেন না যে আজকে বড় গলায় ধরুন সিপিএম এর বন্ধুরা যারা ইন্ডিয়া গাঠবন্ধনকে আজকে সমর্থন করছে এখানে কংগ্রেসের সঙ্গে, আবার তারাই কিন্তু মানে হাড্ডাহাড্ডি ওই আরেকটা স্টেট কেরালায় লড়াই করছে, যেন মার্কেটেরই লড়াই করছে। এবং ওদের এক নেতা সিপিএম এর, আমি হিন্দু পত্রিকায় পড়ে দেখলাম, বলেছে রাহুল গান্ধী আসল গান্ধী কিনা ও ডিএনএ টেস্ট করতে হবে। কথাটা মানে বুঝতে পারলেন? মানে কত বড় লজ্জাকর, শুধু না কত অসভ্য কথা, কত বড় অসভ্য কথা। কে বলছে? সিপিএম এর একজন নেতা, যে এককালে ওখানে এমএলএ ছিল এবং ট্রেড ইউনিয়ন নেতা, সে ওখানে ওখানে হচ্ছে কি বল, আপনাদের একটা কথা আছে না, এখানে দোস্তি আর ওখানে কুস্তি, বড় কুস্তি। এবং তারা আজকে, তাদের সময়ও চুরি হয়নি, দুর্নীতি হয়নি, সব কিছু ধোয়া তুলসী পাতা ছিল, এরকম কথা যদি কেউ মনে করে পশ্চিমবাংলায়, তাহলে এই উত্তর আমাকে দিতে হবে যে যারা 34 বছর রাজত্ব করেছে, একটা ক্লাস 4 স্টাফ থেকে শুরু করে গ্রামীণ সাধারণ মানুষ থেকে শুরু করে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পর্যন্ত যাদের সংগঠন ছিল, তারা আজকে একটা আসন পেল না কেন পশ্চিমবাংলার বিধানসভায়? এবং আরো বড় কথা, তবু মানুষ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির কথা ভাবতে পারছে, কিন্তু সিপিএম এর কথা ভাবতে পারছে না। কেন? কেন? আমার কেন্দ্র আমি দেখছি তো, আমার পুরনো কেন্দ্র আমি দেখছি, কেন মানুষের মনে তাহলে কি ধরনের অত্যাচার, কি ধরনের জুলুম? এই শেখ শাহজাহানরা, এই শওকতরা কাদের প্রোডাক্ট? এই অ্যান্টি সোশ্যালরা, যারা তাদের সাম্রাজ্য চালায়, যারা নারী পাচার করে, জোর করে মানুষকে খাটায়, পয়সা দেয় না, যৌন নির্যাতন চালায়, মদের ব্যবসা করে, ড্রাগের ব্যবসা করে, গরু পাচার করে, তারা সবসময় পুলিশ প্রশাসনের সাহায্য চায়। এবং পুলিশ প্রশাসন যাদের কন্ট্রোলে থাকে তাদের কাছে তারা চলে যায়। এই শওকত মোল্লা, যিনি আমার জীবনতলার অর্থাৎ পূর্ব ক্যানিং কেন্দ্রে রয়েছেন এবং এমএলএই তো আছেন উনি, এবং এখন তো তৃণমূল কংগ্রেসের একজন সম্পাদক রাজ্যের উনি। তো আমার কথা হচ্ছে, আমার মনে আছে 9 সালে আমরা একসঙ্গে জিতে লোকসভায় পার্লামেন্টে যাওয়ার পর মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হয়েছিলেন আমাদের। সেই রেলমন্ত্রী হয়ে যখন ভিজিট করতে এসেছিলেন ওই পূর্ব ক্যানিংয়ের জীবনতলায়, শওকত মোল্লা তখনও পশ্চিমবঙ্গের সরকারের সিপিএম পরিবর্তন হয়নি, 11 সালে পরিবর্তন হয়েছে। আপনি চিন্তা করুন, দলবল নিয়ে তাকে আক্রমণ করেছিল ওখানে, এবং তার গাড়ি ফাড়ি ভাঙচুর করেছিল, তাদের পালিয়ে বাঁচতে হয়েছিল। তিনি সরকার বদল হয়ে যাওয়ার পর যুব কংগ্রেসের সেক্রেটারি হয়ে গেলেন, প্রথমে প্রেসিডেন্ট হয়ে গেলেন যুবা জেলার, এবং পরবর্তীকালে তিনি রাজ্যের সম্পাদক এখন। কেন? যারা দুর্নীতিগ্রস্ত, যাদের বিরুদ্ধে এই অভিযোগ, সেই মানুষদের কেন তাদের দলে নিচ্ছেন? সততা কোথায়? তিনি কি সততার প্রতীক? পশ্চিমবঙ্গের মানুষ এখন হাসছে ওই পোস্টার দেখে, সততার প্রতীক লেখা হয় না কিনা জানি না, কিন্তু তিনি দাবি করেন, নিজে দাবি করতে তো কারো অসুবিধা নেই। যেমন ধরুন, আমি দিল্লি থেকে আসছিলাম, নয়ডাতে একটা দেখে আমি খুব চমকে গেলাম। বলছে মানে মোদি সাহেবের মুখ দিয়ে পোস্টারটা দেওয়া আছে, ওরা ভ্রষ্টাচারের পক্ষে, আমি ভ্রষ্টাচারের বিরুদ্ধে, মোদির নামে একটা পোস্টার দিয়ে করা আছে। ইলেকটোরাল বন্ড, মোদি, নীরব মোদি, মেহুল চোকসি, বিজয় মাল্যার থেকে শুরু করে আদানি আম্বানিদের যে কাণ্ড সারা ভারতবর্ষ জুড়ে, যার মানে মাথায় বসে রয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নিজে, তিনি বলছেন যে তিনি ভ্রষ্টাচারের বিরুদ্ধে, আর অন্যরা হচ্ছে ভ্রষ্টাচারের পক্ষে। আজকে তো এদের কথাটাও তাই।
সাধারণ মানুষের কোন দিকে ভালো হবে যদি চিন্তা করতে বলেন বা সেই দিশা যদি আপনি জিজ্ঞেস করেন আমাকে, ধরুন আমার কেন্দ্র প্রার্থী রয়েছে আমাদের কমরেড নিরঞ্জন নস্কর, তিনি আমাদের যুব নেতা সারা ভারতবর্ষের, তিনি আমাদের যুব সংগঠনের সেক্রেটারি, তো লড়াই করছেন। এখন মানুষের কিরকম হয়ে গেছে জানেন তো, একে যদি হারাতে হয় তাহলে ওকে ভোট দিতে হবে, ওকে জেতাতে হলে একে হারাতে হবে। আরে তুমি জিতছো কি, এটা তো 18তম লোকসভা ইলেকশন। আজকে সারা বিশ্বের কাগজ লিখছে ভারতবর্ষ ক্ষুধারেতে 125টা দেশের মধ্যে 111 নম্বরে। আমাদের দেশে প্রতি মানে 1/3 শিশু জন্মচ্ছে ম্যালনিউট্রিশন নিয়ে, 44% বলছে এখন। আমাদের প্রতিদিন 3000 শিশু মারা যায় অপুষ্টিতে, 7000 মানুষ মারা যায় না খেয়ে। আমাদের দেশের 35 কোটি লোক একবেলা খেয়ে থাকে। এগুলো আমার কোনো দেওয়া তথ্য নয় ভাই, এটা সারা বিশ্বের আপনার ওই যে অক্সফ্যাম ইন্ডিয়া দিয়েছে, প্যারিস ল্যাবরেটরি লেটেস্ট দিয়েছে। বলছে ব্রিটিশ পিরিয়ডের থেকে বেশি ধনী দরিদ্রের পার্থক্য হচ্ছে এখন ভারতবর্ষে, এবং সেটা সব থেকে বেশি ব্যবধান বেড়েছে লাস্ট 10 বছর মোদির সময়ে।